পরবর্তী গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়াহেজের আচমকা ধমকটা চাবুকের মতো আছড়ে পড়ে আনভিরের আত্মসম্মানে। মুহূর্তে লজ্জায় আর অপমানে কান দুটো গরম হয়ে ওঠে তার। ছি! এভাবে কেউ ধমক দেয়? তবে লজ্জাটা মুহূর্তেই রাগে পরিণত হয়। হাতের কাছে ওয়াহেজের কোটটা সেটা সজোরে ছুঁড়ে মারে আবারও বিছানায়। ছুঁড়ে মরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ওয়াহেজের দিকে। তারপর কণ্ঠ একরাশ ঝাঁক নিয়ে কড়া গলায় বলে ওঠে, এত খারুশ কেন আপনি? কেন সব সময় এমন করে কথা বলেন? দেব না হাত আমি, একদম দেব না। আর আপনার মতো এমন একটা পান্ডার স্ত্রী হয়ে থাকার কোনো শখ আমার নেই। কথাগুলো একদমে বলেই হনহন করে সোফার দিকে এগিয়ে যায় আনভির। ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে ধপ করে শুয়ে পড়ে সোফায়। আনভির এমন তরাক তরাক কথা আর আচমকা আক্রমণ মারাত্মক আচরণে ওয়াহিদের প্রথম ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। কিছুক্ষণ চুপ করে বসে থাকে সে। তারপর কপালে হাত ঘষে বিড়বিড় করে বলে, সারাদিন জনগণের খালি গালি খেয়ে ঘরে ফিরলাম একটু শান্তির জন্য, আর এখানে এসেই শু- শুনতে হচ্ছে আমি নাকি পান্ডা। যাক বাবা, রিল্যাক্স ওয়াহেজ, রিল্যাক্স। একটু শান্ত হয়ে নিজের মনে আবার স্বীকার করে নেয় সে আসলেই ধমকটা বোধহয় একটু বেশি জোরেই ফেলেছি। ওদিকে সোফায় শুয়ে চোখ বুজে ফেলে আনভির। বুক চিরে বেরিয়ে আসে একটা ভারী দীর্ঘশ্বাস। অভিমান আর অসহায়ত্ব নিয়ে মনে মনে সে নিজেকে সঁপে দেয় ওপরওয়ালার কাছে। সব তোমার হাতে রব্বুল আলামিন। তুমি চাইলে আমার এই এলোমেলো জীবনটা সুন্দর হতে পারে। একমাত্র তোমার দয়াতেই সব সম্ভব। খাওয়া দাওয়া শেষ করে নিজের খাবারের ট্রেটা তুলে নিজে ওয়াহেজের ধীরে পায়ে ঘর থেকে বেরিয়ে নিচে কিচেনে গিয়ে ট্রেটা রেখে আসে। দেশের প্রেসিডেন্ট সে, অথচ তার জীবনযাপনের কোনো বিলাসিতা ছোঁয়া নেই। সব কিছুই ভীষণ পরিমিত, ছিমছাম। এই বিশাল বাড়িতে কাজের লোকও হাতে গোনা মাত্র ২ জন। নিয়ম একটাই, প্রেসিডেন্ট হও বা যেই হও, নিজের ছোটখাটো কাজগুলো নিজেকেই করতে হবে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে কপালের চিন্তাভাঁজ পড়ে ওয়াহেজের। পাকিস্তানের সাথে সেলান্টার নিয়ে একটা চুক্তিতে গিয়েছে, কিন্তু জনগণ এই বিষয়টা কিভাবে নেবে সেই চিন্তায় যায় অবস্থা। কোনো একটা সিদ্ধান্ত নিলেই হাজারটা ঝামেলা এসে যেত। পিছু ছাড়ে না। চিন্তিত মুখে রুমে ঢুকে এক নজর সোজা সোফার দিকে তাকায় ওয়াহেজ। আনভির পা থেকে মাথা পর্যন্ত কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। অদৃশ্য দেখে ওয়াহেজের ভ্রু কুঁচকে যায়। মনে মনে ভাবে, নিশ্চয় ভেতরে ভেতরে ফোন ঘাঁটছে, তাই এভাবে চোরের মতো লুকিয়ে আছে। এই ভেবে ওয়াহেজের রুমে মেইন লাইটটা অফ করে দিয়ে আবছা অন্ধকারে বিছানায় উঠতে উঠতে গলার স্বর চওড়া করে বলে, শোনো, এই ঘরে থাকতে হলে এত রাত পর্যন্ত ফোন ঘাঁটাঘাঁটি করা যাবে না। কড়া নিষেধ কিন্তু দিয়ে দিলাম। ওয়াহেজের কথা শুনে কাঁথাটা মুখের ওপর থেকে এক ঝটকায় সরিয়ে দেয় আনভি। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে ওয়াহেজের দিকে তাকিয়ে সে বলে, চোখ কি ১৭টা সঙ্গে নিয়ে চলেন নাকি আপনি? না দেখেই সব বুঝে ফেলেন? ওয়াহেজের বিছানায় উঠে বালিশের মাথা রাখতে রাখতে বেশ ভাব নিয়ে টোন কেটে বলে, চোখ ১৭টা হোক আর ১৮টা যাই বোঝার আমি বুঝেছি। ফোন রেখে দাও এখন। এত রাতে ফোন চালানো কোনো প্রয়োজন নেই। আনভির এবার চরম বিরক্ত নিয়ে বলে ওঠে, আজব তো, আমি ফোন চালাচ্ছি না। খামাখা এত কথা কেন বলতে হবে? আনভির গলায় আত্মবিশ্বাস দেখে ওয়াহেজের পাশ ফিরে ভালো করে তাকায়। আবাছা আলোয় খেয়াল করে দেখে, সত্যি তো মেয়েটার হাতে কোনো ফোন নেই। সে শুধু শুয়েই ছিল। এ দেখে মুহূর্তেই চুপসে যায় ওয়াহেজ। নিজের ভুল বুঝতে পেরে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। আপন মনে মনে ভিজ কেটে ভাবে, ইস, বরাবর প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে এই মেয়ে কবলে পড়ে। হুটহাট কিছু না দেখেই বলতে যাওয়াটা ঠিক হয়নি। লজ্জায় টকতে আর কোনো কথা বাড়ায় না সে। ধীরে ধীরে চোখ বুজে নেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলে, আল্লাহই ভালো জানে, আগামীকাল
আমার জন্য কি অপেক্ষা করছে। ঘড়ির কাঁটায় রাত এখন ৪টে ছুঁই ছুঁই। চারদিকে নিস্তব্ধ বয়ে আছে। ওয়াহেজের তাহাজ্জুদের নামাজ শেষ করে জায়নামাজে বসে আছে। কিন্তু তার মনটা আজ কিছুতেই স্থির হচ্ছে না। বরাবর দৃষ্টি চলে যাচ্ছে সোফার দিকে। আনভীর এখনো গম্ভীর ঘুমে আচ্ছন্ন। ওয়াহেজের বুকের ভেতরটা কেমন খসখস করছে। সে মনে মনে ধীর আগ্রহে অপেক্ষা করছে, এই বুঝি আনভীর উঠবে। অজু করে তার পাশে নামাজে দাঁড়াবে, কিন্তু কই, মেয়েটা তো ওঠার নামগন্ধই নেই। এমনকি কোনো অ্যালার্মও বাজছে না। ওয়াহেজের ভ্রু কুঁচকে আসে। তবে কি আনভীর তাহাজ্জুদ পড়ে না? ওই একদিনই কি শুধু পড়েছিল? নানা প্রশ্নের মনটা অস্থির হয়ে ওঠে। না, আর ভাবতে পারছে না ওয়াহেদ। সে ধীরে লয়ে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায়। পা টিপে টিপে এগিয়ে আসতে আনভীর শিউরে। আনভির সামনে দাঁড়িয়ে একরাশ সংকেত গ্লাস করে তাকে। বুকের ভেতরটা ধক করে ওঠে। কিভাবে ডাকবে তাকে? গায়ে হাত দিয়ে ডাকবে নাকি দূর থেকেই আওয়াজ দেবে? এইসব ভেবে বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে ওয়াহেদ। অবশেষে সহ- সাহসে ভর করে সে হালকা ঝুঁকে আনভিরের মুখের উপর থেকে কাঁথাটা আলতো হাতে সরিয়ে দেয়। খুব মেলায়েন স্বরে ডাক দেয়, "এই মেয়ে, উঠবে না? নামাজ পড়বে না?" একবার, দুবার, টানা ৪ বার ডাকার পর পঞ্চমবারে আনভির কপালে ভাঁজ পড়ে। খুব কষ্টে চোখের পাতা দুটো এক্ষুনি ফাঁক করে সে। ঘুমানোর ঘোর এখনো কাটেনি। সে নিভু নিভু চোখে ওয়াহেজের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করে, "কিসের নামাজ?" ওয়াহেদ আনভির চোখ দিয়ে তাকিয়ে ছোট করে উত্তর দেয়, "তাহাজ্জুদের।" আনভির এখনো পুরোপুরি সজাগ নয়। মস্তিষ্কে ঘুমের প্রবল রেশ। তাই সে আধবোজা চোখেই বিড়বিড় করে বলে, "আমার নামাজ নেই, এখন পড়ব না।" বলেই সে পাশ ফিরে আবারও কাঁথাটা টেনে মুড়ে দিয়ে শুয়ে পড়ে। আনভির কথা শুনে ওয়াহেদের মুহূর্তের জন্য থমকে যায়। কান দুটো কিছু গরম হয়ে ওঠে তার। এ কী কথা শুনল সে? মেয়েটা ঘুমের ঘরে কি নির্দ্বিধায় বলে দিল কথাটা। যদিও বিষয়টিতে লজ্জার কিছু নেই। এটি নিস্তায়ী স্বাভাবিক এবং প্রাকৃতিক এবং ব্যাপার। তবুও ওয়াহেজের কেন জানি ভীষণ অস্বস্তি আর লজ্জা লাগছে। নিজের বোকামির কথা ভেবে সে দ্রুত পায়ে সেখান থেকে সরে যায়। মনে মনে ভাবে, কেন যে আগ বাড়িয়ে ডাকতে গেলাম। ধ্যাত। গল্প প্রেসিডেন্ট ওয়াহেদ ইবনা পর্ব ৪, সানজিদা আক্তার মুন্নি। চলবে।